কোটা আন্দোলনের যৌক্তিকতা নেই বললেন প্রধানমন্ত্রী। বিএনপি জামায়াতকে নিয়ে সতর্ক থাকার আহ্বান। 10 জুলাই শেখ হাসিনা শি জিনপিং বৈঠক, গেম চেঞ্জার সফরে 20 সমঝোতা স্মারক সই। মতিউর দেশেই আছেন জানালেন দুদক আইনজীবী। বেনজিরের দুর্নীতির অনুসন্ধান শেষ পর্যায়ে। শিক্ষকদের আন্দোলনে অচল উচ্চ শিক্ষাঙ্গন, শিক্ষার্থীদের বাংলা ব্লকেটে ভোগান্তিতে মানুষ। পদ্মায় জেগে ওঠা চর নিয়ে শঙ্কা নেই, নদী শাসনের স্বতন্ত্র প্রযুক্তি। বর্ষার আগে পরে জরিপ ও সংস্কার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে উৎসব মুখরতায় শুরু জগন্নাথ দেবের রথযাত্রা, অগ্নিহোত্র যজ্ঞ আর বর্ণাঢ্য শোভাযাত্রায় মঙ্গলবারতা। বাংলাদেশ কারো রক্তচক্ষুকে ভয় পায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিজিআর এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, অপ্রতিরোধ্য গতিতেই দেশ এগিয়ে যাবে। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করায় পিজিআর সদস্যদের প্রশংসা করেন সরকার প্রধান। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে বাহিনীটির দপ্তরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘুরে ঘুরে বাহিনীর সদস্যদের সাথে কুশল বিনিময় করেন সরকার প্রধান। বিভিন্ন সময়ে দায়িত্বরত অবস্থায় নিহত বীর গার্ডদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন অনুদান। বিরূপ পরিস্থিতি মোকাবেলা করে জীবনের ঝুঁকি নিয়ে পিজিআর সদস্যরা দায়িত্ব পালন করে জানিয়ে তাদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। জানান, বাহিনীটির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। গার্ড রেজিমেন্ট অর্থাৎ পিজিআরকে আন্তরিক অভিনন্দন জানাই যে তারা যে তাদের জীবনের উপর ঝুঁকি নিয়ে এবং এই রোদ বৃষ্টি মাথায় নিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে যান। সেজন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টে আর্মার পার্সোনাল ক্যারিয়ার এপিসি প্রদান সহ যুগোপযোগী আধুনিক অস্ত্র সরঞ্জাম সংযোজন করি যাতে করে তাদের দক্ষতা বৃদ্ধি পায়। আওয়ামী লীগ আমলে দেশের অগ্রগতি তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, বাংলাদেশ কারো রক্তচক্ষুকে ভয় পায় না। নিজেদের অর্থায়নে আজকে পদ্মা সেতু করে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 7ই মার্চের ভাষণে যে বলেছিলেন যে কেউ দাবায় রাখতে পারবা না বাঙালিকে, তো সেটা আমরা প্রমাণ করে দিয়েছি যে কারো ওরকম রক্তচক্ষুতে আমরা ভয় পাই না। আমরা ইচ্ছা করলে নিজেরাও পারি। দেশকে আরও উন্নত সমৃদ্ধ করতে সবাইকে কাজ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সক্ষম হব সকলের সহযোগিতায়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সন্ত্রাসী দল বিএনপি জামায়াত যেন আর ক্ষমতায় আসতে না পারে সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও বলেছেন, আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। পিএসসি পরীক্ষায় আন্দোলনকারীদের কতজন বিগত সময়ে উত্তীর্ণ হয়েছে সে প্রশ্নও রাখেন সরকার প্রধান। প্রণব চক্রবর্তীর আরও একটি রিপোর্ট। 2002 সালে ছাত্রলীগের এক ঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে প্রতিষ্ঠিত হয় যুব মহিলা লীগ। 22 বছরে পড়ল সংগঠনটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের সেবক হিসেবে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে, নিশ্চিত করেছে নারীর ক্ষমতায়ন। 21 বছর পর আওয়ামী লীগ যখন সরকার এসেছে তখনই জনগণের সেবক হিসাবেই আমরা এসেছিলাম। মানুষ অন্তত এটুকু পেয়েছিল যে না, জনগণের জন্য আমরা কাজ করি। আমরা বারবার সরকারে এসেছি, আসার ফলে আজকে বলবো যে প্রতিটি ক্ষেত্রে আমরা বাংলাদেশকে একটা উচ্চ আসনে নিয়ে যেতে সক্ষম হয়েছি।
রাজনীতির মাঝে বিএনপির বিভৎস চেহারা তুলে ধরার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, তারা যেন আর ক্ষমতায় না আসতে পারে সেদিকটাতে দেশবাসীকে সজাগ থাকতে হবে। বিএনপি সেই 2001-এর পর যেভাবে অত্যাচার নির্যাতন করেছিল আমাদের যুব মহিলা লোকের উপরে, এগুলো মানুষের সামনে তুলে ধরে ওদের বিভৎস চেহারাটা, ওদের জঙ্গির চেহারা, ওদের সন্ত্রাসী চেহারাটাও মানুষের সামনে তুলে ধরতে হবে। তাদের এই অত্যাচার নির্যাতন যেন আবার ফিরে না আসে, তার জন্য সবাইকেই আমার মনে হয় আরো বেশি সক্রিয় থাকতে হবে। কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন সরকার প্রধান। ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল, মেয়েরা বেশি পাশ করে বেশি চাকরি পেয়েছে কিনা, সেটা আগে তারা প্রমাণ করুক। আর হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। নারী সমাজ সবার সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী। মেয়েরা সমাজের অর্ধেক পিছনে পড়ে থাকলে সেই সমাজ কখনো উঠে দাঁড়াতে পারে না। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। কোটা আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানালেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও জানিয়েছেন, কোটার বিষয়টি আদালতের সিদ্ধান্ত। এ সময় তিনি বলেন, কোটা ও পেনশনের উপর ভর করে বিএনপি এখন পরজীবী আন্দোলনে নেমেছে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে সরকারি চাকুরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বাতিল করেছিল সরকার। তবে গত 5 জুন এক রায়ে আদালত জানিয়েছে সরকারের এ সিদ্ধান্ত অবৈধ। রায় অনুযায়ী 30% কোটা বহাল থাকছে। আমরা কোনো অবস্থাতেই এরপর আবারও এই কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু হয়। রোববার দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্মঘট ও দেশজুড়ে অবরোধ কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। এ নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, কোটা পুনর্বহালের সিদ্ধান্ত আদালতের, তবে শিক্ষার্থীদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার। শিক্ষার্থীরা যে বিষয় আন্দোলন করছে, এই সিদ্ধান্ত তো সরকারেরই ছিল, চলমান। আমরা তো এই সিদ্ধান্ত দিয়েছে আদালত। তারপর আমরা আমাদের দেশের ব্যাপার, শিক্ষা প্রতিষ্ঠান, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বিএনপিকে ব্যর্থদল বলেও উল্লেখ করেন মন্ত্রী। বলেন, তারা এখন শিক্ষার্থী ও শিক্ষকদের আন্দোলনের উপর পরজীবীর মতো ভর করেছেন। আন্দোলনে ব্যর্থ বিএনপিও সমমনা কয়েকটি দল নিজেরা পারে না, পরজীবী আন্দোলনকে আজকে তারা পরজীবী আন্দোলন। মেগা প্রকল্প নিয়ে সরকার বিরোধীদের সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বলেন, এসব প্রকল্পে মেগা দুর্নীতি নয়, মেগা সাশ্রয় হয়েছে। মেঘনা, গোমতী, কাশ্মীর, এখানে আমরা 1100 কোটি টাকা সেভ করেছি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে কাল চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10 জুলাই বিকেলে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সফরে 20 থেকে 22টি সমঝোতা স্মারক সই হবে, তবে কোনো চুক্তি সই হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক সহায়তায় গেম চেঞ্জার হিসেবে কাজ করবে প্রধানমন্ত্রীর এই সফর। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরনবী। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে দেশটিতে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 বছর পর প্রধানমন্ত্রীর এই 5ম সফরটি নানা কারণে গুরুত্বপূর্ণ। সফরে অতীতের সকল চুক্তির বিষয়ে আলোচনার পাশাপাশি রোহিঙ্গা সংকটের সমাধানে সহায়তা চাওয়া হবে। দুই দেশের বাণিজ্য ঘাটতি পূরণ আর ট্যারিফ ও নন ট্যারিফ বাধাগুলো দূর করার কথা আলোচিত হবে দ্বিপক্ষীয় বৈঠকে। অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত খাতে উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, 6ষ্ঠ ও 9ম বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেতু নির্মাণ, কৃষিজ পণ্য রফতানি, পিপলস টু পিপলস কানেক্টিভিটি সহ 20টিরও বেশি সমঝোতা স্বাক্ষরিত হচ্ছে এই সফরে। Signing the MOU between National Radio and Television Administration and the Ministry of Information and Broadcast
ব্রডকাস্টিং অফ বাংলাদেশ। আর এভাবে 20 থেকে 22টি এমওইউ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। বেইজিং থেকে ঠিক কী পরিমাণ ঋণ সহায়তা আসছে সেই পরিমাণ এখনই বলা সম্ভব না হলেও অফশোর ব্যাংকিংয়ের বিষয়ে আগ্রহ থাকবে ঢাকার। তিস্তা বিষয়ে ভারতের প্রস্তাবনা ও কারিগরি দলকে অগ্রাধিকার দিলেও চীনের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ। দক্ষিণাঞ্চলে মংলা বন্দরের ব্যবস্থাপনা আধুনিকায়ন ও উন্নয়নের দায়িত্ব চীনকে দেবার বিষয়টি স্থান পাবে বৈঠকে। যেহেতু দুই দেশের যৌথ নদী এবং অপর দেশ যার সাথে আমাদের সেই যৌথ নদী, তাদের প্রস্তাব আছে, সুতরাং আমাদেরকে প্রথমে সেই প্রস্তাবটা বিবেচনা করতে হবে। সফরে 9 জুলাই এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুন এর সাথে বৈঠক এবং ট্রেড বিজনেসমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয় দিন 10 জুলাই বিকেলে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বসছেন দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী। চায়নার সাথে আমাদের স্ট্র্যাটেজিক রিলেশনশিপ আছে এবং চায়না আমাদের একটি বড় উন্নয়ন সহযোগী রাষ্ট্র। ডেফিনেটলি এই সফর আমাদের সেই সম্পর্ককে আরও স্ট্রেংথেন করবে, আরও ওয়াইডেন করবে। অর্থনৈতিক সংকট উত্তরণে নানা দেশের নানান প্রস্তাব থাকলেও দেশের জন্য সুবিধাজনক ও সহজলভ্য হলেই সেসব সুবিধা বাংলাদেশ নেয় বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আমাদের প্রয়োজনের নিরিখে এবং আমাদের প্যারামিটারগুলো মিট করলে তখনই আমরা সেই সহায়তা গ্রহণ করি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান দেশেই আছেন বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, মতিউরের সম্পদ বিক্রি অথবা তুলে নেয়ার মতো ঘটনা ঘটে থাকলে তা খুঁজে জব্দ করতে চায় দুদক। এদিকে সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদের দুর্নীতির অনুসন্ধান শেষ পর্যায়ে বলে জানান সংস্থাটির আইনজীবী। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। কোরবানির ঈদের আগে ছাগলকাণ্ডে আলোচনায় আসেন রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান। এরপরে বেরিয়ে আসে থলের বিড়াল। মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে বেনামে অঢেল সম্পত্তি থাকার তথ্য আসতে থাকে। পুঁজিবাজারেও তার মোটা অঙ্কের বিনিয়োগ রয়েছে বলেও খবর বের হয়। এরপরই মতিউরের সম্পদের খুঁজে নামে দুদক। মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জন করেছেন। সেই সাথে হুন্ডি ও আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থ পাচার করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। আদালত মতিউর রহমানের ফ্ল্যাট ও সম্পত্তি জব্দের নির্দেশ দেন। মতিউরের বিষয়ে দুদকের আইনজীবী সাংবাদিকদের জানান, তিনি দেশে আছেন বলে দুদকের কাছে তথ্য রয়েছে। মতিউর রহমানের বিরুদ্ধে যে অনুসন্ধান কার্য চলছে, সে অনুসন্ধান কার্য অনেক দূর এগিয়ে গিয়েছে। আমাদের যতটুকু ইনফরমেশন, উনি দেশ ত্যাগ করতে পারেননি, আমাদের ইনফরমেশন। সাবেক পুলিশ প্রধান বেনজিরের মতো মতিউরের সম্পদ বিক্রি অথবা তুলে নেয়ার মতো ঘটনা ঘটে থাকলে সেটি খুঁজে জব্দ করা হবে বলেও জানান তিনি। উনি যদি টাকা উঠিয়ে নিয়ে যায় ও সেই টাকা কোথায় গেছে সেটা ট্রেস আউট করার সুযোগ আছে। উনিও আইনের আওতায় আসবে। এই সময় উচিত এনবিআরকে পুরো নতুন করে ঢেলে সাজানো। এদিকে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের অনুসন্ধান শেষ পর্যায়ে রয়েছে বলেও মন্তব্য করেন সংস্থাটির আইনজীবী। কমিশনে দাখিল হয় তাহলে কমিশন সিদ্ধান্ত নেবে এই অনুসন্ধান রিপোর্টের উপর ভিত্তি করে। কাজেই আমার মনে হয় সেটা আর হয়তো সময়ের ব্যাপার। খুরশিদ আলম খান জানান, অনুসন্ধান শেষ হলে অর্থ পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন নিয়ে প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল ও বেতন কাঠামোয় সুপার গ্রেডে অন্তর্ভুক্তির দাবিতে সপ্তম দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মবিরতি পালন করছেন দেশের সরকারি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। এতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের উচ্চ শিক্ষাঙ্গন। শিক্ষকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। রাসেল খানের রিপোর্টে থাকছে বিস্তারিত। সরকার ঘোষিত নতুন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে রবিবার সপ্তম দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করে শিক্ষকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি। একই সাথে শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোয় সুপার গ্রেড চালুর দাবিও তাদের। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে কলা ভবনের সামনে অবস্থান নেন শিক্ষকরা। প্রত্যয় পেনশন স্কিম থেকে মুক্তি চান তারা। যাদের হাতে আমরা দেশের নেতৃত্ব দিতে চাই তাদের কাছ থেকে এটি এই প্রত্যয়ের মাধ্যমে মূলত পেনশন ব্যবস্থা করে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করছি, যাদের উপর তাকিয়ে আছেন তারা করবে না,
আপনাদেরকেই দায়িত্ব নিয়ে, আপনাকেই দায়িত্ব নিয়ে এই সমস্যার সমাধান করতে হবে। আজকে এই পরিস্থিতিতে আমরা পড়তে থাকলে একসময় আমাদের মতো এই জুনিয়র টিচার যারা ভবিষ্যতে বিদেশে পিএইচডি করতে যাব, আমরা কিন্তু আর দেশে ব্যাক করতে চাবো না। পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের নেতারা বলেন, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। মাননীয় প্রধানমন্ত্রী 4টি স্কিম দিয়েছেন, প্রত্যেক স্কিমও দিয়েছেন, কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ওই প্রত্যেক স্কিম থেকে আমরা বের হতে চাই। প্রত্যেক স্কিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের পক্ষ থেকে আমাদের দাবি আমরা সেটা প্রত্যাখ্যান করেছি। যারা প্রত্যয় নিয়ে খেলা করছেন, প্রত্যয় চলবে না, আমরা প্রত্যয়ে থাকবো না, আমরা প্রত্যয়ে থাকতে পারি না। এদিকে একই দাবিতে ক্লাস পরীক্ষা বাতিল করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও সিলেট সহ দেশের প্রায় সব সরকারি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। উক্ত কর্মসূচির অংশ হিসেবে আজ আমরা সর্বাত্মক কর্মবিরতি ও 1 ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করছি। গত 1 জুলাই থেকে দেশের 40টি পাবলিক ও সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দাবি আদায়ের লক্ষ্যে এই আন্দোলনে অংশ নেয় কার্যত অচল সারা দেশের উচ্চ শিক্ষাঙ্গন। অংশগ্রহণ করেছে। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল ও 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধে চরম ভোগান্তিতে পড়েন কর্মস্থল থেকে ফেরা মানুষসহ রাজধানীবাসী। চলমান আন্দোলনের ধারাবাহিকতায় সোমবারও বাংলা ব্লকের চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এই কর্মসূচির প্রথম দিনে রোববার বিকেলে কার্যত স্থবির হয়ে পড়ে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অফিস শেষে ঘরমুখী মানুষ পড়েন ব্যাপক ভোগান্তিতে। অনেকে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন, তবে ছেড়ে দেওয়া হয় জরুরি সেবার যানবাহনগুলো। দুপুরে বাংলা ব্লকের অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ছড়িয়ে পড়েন বিভিন্ন এলাকায়। জেগে ওঠা দৃশ্যমান চরের কারণে পদ্মা নদী বাঁচবে কি বাঁচবে না এমন দুশ্চিন্তার কোনো কারণ নেই। নদীটির দীর্ঘমেয়াদী আচরণ বিবেচনায় নিয়েই নদী শাসন ও বাঁধের কাজ করা হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা আরও জানিয়েছেন, নদী তার স্বাভাবিকতা নিয়েই চলবে, শুধু সীমানা বেঁধে দেওয়া হয়েছে কোন পর্যন্ত নদী নড়াচড়া করতে পারবে। প্রতি বছর বর্ষার আগে পরে বাঁধের জরিপ ও সংস্কার কাজ নিয়মিত করার প্রটোকলও বেঁধে দেওয়া হয়েছে। পদ্মা শাসনের কারিগরি বিভিন্ন দিকের খোঁজ নিয়েছেন মোহাম্মদ নূর নবী, ছবি তুলেছেন ইয়াকুব লিটু। পদ্মা সেতুর সুরক্ষায় নদী শাসন, নদীকে পথ দেখিয়ে দেয় কোন দিকে যেতে পারবে কোন দিকে পারবে না। আমাজনের পর বিশ্বে দ্বিতীয় বৃহৎ স্রোতস্বিনী নদীটি সময়ভেদে ভিন্ন ভিন্ন আচরণ করে, কখন কোন দিকে ছুট দেয় বলা যায় না। এখন ভাঙ্গনের দিক মাদারীপুরের চর জানাজাতের দিকে। পদ্মাপাড়ের মানুষের মাঝেও চর নিয়ে থাকে নানান হিসেব নিকেশ। চর দেখে কেউ ফসলের স্বপ্ন বুনেন, তো কেউ আবার মাছ বিলুপ্ত হওয়া কিংবা নদী মরে যাওয়া নিয়ে চিন্তিত। আর মাছের অবস্থায় সকাল থেকে মনে করেন এই যে কটা পাইছি এলাই বোঝেন, দেনা সব নাও গাড়ে, কোনো নাই গাঙ্গা দেনা। আগে কাঁঠাল ছিল, এখন এই ছোটটা নাই। আগে নদী অনেক ভাঙ্গন হইতো, এখন ভাঙ্গন নাই। আগের মতো নদী নাই, নদী আগের থেকে সর পুড়ে গেছে। নদীর বাঁক মাছের একটা সৃষ্টি মাছ, সেই সৃষ্টি মাছ আসছে নষ্ট হয়ে যাইতেছে। যদিও বিশেষজ্ঞরা এসব কল্পনা জল্পনাকে বলছেন অমূলক। শতবর্ষী হার্ডিং ব্রিজ এলাকার মতন পদ্মা সেতুর নদী শাসনের ধারণা নেওয়া হয়েছে। গতি, প্রকৃতি ও আচরণে অত্যন্ত জটিল নদীটির শাসনে তৈরি করা হয়েছে স্বতন্ত্র প্রযুক্তি। আপনারা যে নদীর উপরে যে সেতুটা দেখেন সেটা জটিল, তাতেও ডিজাইনে অনেক জটিল আছে। কিন্তু নদীর ব্যাপারে শুধু জটিল না, অনেক আনসার্টিনিটি আছে। প্রশ্ন ছিল যে নদীকে কোনোভাবেই প্রভাবিত করা হবে না, সংকুচিত করা হবে না। অন্যথায় এই নদীটা 3-4 কিলোমিটার প্রশস্ত হলেই চলে। হ্যাঁ, ব্রিজের কোনো একটা এফেক্টও থাকবেই, বাট এটা আমাদের যে স্টাডিতে সেটা উল্লেখযোগ্য কোনো এফেক্ট না। নদীর প্রবাহে বড় ধরনের কোনো প্রভাব ফেলবে। এই নদীটা সুইঙ্গিং রিভার এবং এটা কোনো বিজ্ঞানের মধ্যে পড়ে না, ওই বিজ্ঞান এখনো আসে নাই। মহাপ্রান্তে শক্ত মাটি বলেই কম অংশ কনক্রিট করা হয়েছে, জাজিরা অংশে ভাঙ্গন বেশি বলে 11.5 কিলোমিটারের কিছুটা বেশি কনক্রিটের ব্লক, কিছুটা জিও বালির বস্তা এবং কিছু অংশ বড় পাথর ফেলা হয়েছে।
নদীকে প্রভাবিত কিংবা সংকুচিত করা হয়নি। মাওয়ার থেকে 2 কিলোমিটার চর পড়েছে, তারপরে 3 কিলোমিটার নদীটা, এবং নদীটা যেহেতু পশ্চিম দিকে যাচ্ছে সেখানে যে চর জানা যাচ্ছিল ওটা ভাঙা শুরু হয়েছে। নদী শাসনটা যখন শেষ হয়ে আসছে তখন নদী পশ্চিম দিকে রওনা দিয়েছে। একেবারে পশ্চিম প্রান্তে যেতে 12 বছর লাগবে, এটা আমরা মডেল স্টাডি করে বিভিন্নভাবে বের করেছি। শুষ্ক মৌসুম, শীত ও বর্ষায় নদীতে পানির স্তর ও দৃশ্যপট আলাদা দেখাবে, এটাই স্বাভাবিক। তবে বর্ষার আগেও পরে জরিপ ও বাঁধ সংস্কার করতে হবে নিয়ম করেই। যদি দেখা যায় যে নদীর শাসনে যে স্লোপ করে পাথর ফেলা হয়েছে, জিও ব্যাগস ফেলা হয়েছে, কংক্রিটের ব্লক ডিজাইন অনুযায়ী ফেলা হয়েছে, সেগুলো কোথা থেকেও সরে গেছে কিনা কিংবা কোথা থেকেও নদী সরিয়ে ফেলেছে কিনা, তাহলে সাথে সাথে সেখানে আবার ভরাট করতে হবে। আমরা এটাকে বলছি অ্যাডাপটিভ ডিজাইন। নিয়ন্ত্রিত ও শাসিত নদী হলেও পদ্মার দিক পরিবর্তন ও চলাচল স্বাভাবিক থাকবে এমন ধারণা বিশেষজ্ঞদের। মোহাম্মদ নুর নবী, 21 টেলিভিশন, জাজিরা, শরীয়তপুর। নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। উত্তর ও মধ্যাঞ্চলে বাড়ছে বন্যা, বাঁধ ধসে প্লাবিত নিম্নাঞ্চল, ক্ষতিগ্রস্ত 20 লাখ মানুষ। আশ্বাসে বেড়াজালে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, ফেনীতে প্রতি বছরই বন্যায় নিঃস্ব হচ্ছে মানুষ। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খানকে এয়ার চিফ মার্শাল র্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ব্যাজটি পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। পরে বিমান বাহিনী প্রধানকে ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা, সামরিক সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। গত 26 মার্চ এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদকে এয়ার মার্শাল পদে পদোন্নতি দিয়ে বিমান বাহিনীর প্রধান নিযুক্ত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। সকালে প্রধানমন্ত্রী বাসভবন গণভবনে গিয়ে সাক্ষাৎ করেন তিনি। নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে কথা বলেন তারা। বাংলাদেশের নানামুখী উন্নয়নের প্রশংসা করেন বিদায়ী রাষ্ট্রদূত হোয়াইটলি। এ সময় ছিলেন প্রধানমন্ত্রী প্রেস সচিব নাইমুল ইসলাম খান সহ প্রধানমন্ত্রীর দপ্তরের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। উৎসব মুখরতায় শুরু হলো রথযাত্রা। রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন আশ্রমে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের পর শোভাযাত্রা সহকারে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথকে টেনে নেওয়া হয়েছে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। 9 দিন পর একই পথে উল্টো রথযাত্রায় শেষ হবে এই উৎসব। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। সনাতনী রীতি অনুসারে চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু করলেন শ্রী শ্রী জগন্নাথ দেব। স্বামীবাগ ইসকন মন্দির থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থামে শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। ভগবানের জন্য দর্শন করতে এসেছি। রথযাত্রাতে আজকে অনেক মজা করতেছে, অনেক আনন্দ হচ্ছে। আর জগন্নাথের কাছে প্রার্থনা করি যেন আমরা দেশবাসী আমরা সবাই ভক্তরা সবাই যেন ভাসিয়ে সুস্থ থাকি। আমরা রথযাত্রা সেই জগন্নাথকে তার মাসি বাড়ি পাঠাতে 3 ভাই বোন মিলে আজকে রাস্তায় বের হয়েছে আমাদের ভক্তদের কৃপা করার জন্য। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়, জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন লাখো ভক্ত পুণ্যার্থী। সবাইকে কৃপাবাড়ি বর্ষণ করার জন্য প্রভু জগন্নাথ উনি মন্দির থেকে উনি আজকে রাস্তায় এসে সকল ভক্তবৃন্দকে এবং জাতি বর্ণ নির্বিশেষে সকলকে দর্শন দিয়ে উদ্ধার করার জন্য এই জগতে কি করছেন জগন্নাথ প্রকাশিত হয়েছেন। উনি সমস্ত জীবের মঙ্গলের জন্য এবং যত অশুভ আছে সেগুলো দূর করে এবং উনি রাজপথে দর্শন দিচ্ছেন। এই রাজপথে বেরোচ্ছেন জগৎবাসী এবং এই সমস্ত সৃষ্টি জীবদেরকে উদ্ধার করার জন্য। 15 জুলাই বিকেল 3টায় শোভাযাত্রায় ইসকন মন্দিরে ফিরে আসবে উল্টো রথ। পার্থসারথী,
একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে বগুড়ায় রথযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন 5 জন, গুরুতর আহত 25 জন হাসপাতালে চিকিৎসাধীন। বিকেলে শহরের সেউজগাড়ি আমতলা মোড়ের এই ঘটনায় নিহতরা হলেন অলোক সরকার, আতসী রানী, রঞ্জিতা মোহন্ত, নরেশ মোহন্ত এবং অজ্ঞাত আরেক নারী। প্রত্যক্ষদর্শীরা জানান, সেউজগাড়ি ইস্কন মন্দির থেকে বের হওয়া শোভাযাত্রাটি আমতলায় পৌঁছালে রথের চূড়াটি সড়কে থাকা হাই ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে আগুন ধরে গেলে রথে বসে থাকা 30 জন আহত হন। তাদেরকে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 5 জনকে মৃত ঘোষণা করেন। আগুন লেগে যায় এবং প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয় এবং সেখান থেকে বাঁচার জন্য রথে যারা ছিল তারা কিন্তু দিক বিদিক লাফতে বাঁচার চেষ্টা করে। এখনো ট্রিটমেন্ট চলছে। ট্রিটমেন্ট চলার পরে হয়তো একেবারে পরিপূর্ণভাবে সবাইকে যখন রিস্ক মুক্ত করে ফেলবে তারপরে ব্রিফ করলে বোঝা যাবে। নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দেশের উত্তর মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, তবে সিলেট অঞ্চলে পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে 24 ঘন্টায় কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, টাঙ্গাইল ও সিরাজগঞ্জের ব্রহ্মপুত্র এবং যমুনার নিম্নাঞ্চলে পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। কুড়িগ্রামে নাগেশ্বরীর বামনডাঙ্গায় দুধকুমারের স্রোতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 300 মিটার ধসে নতুন করে 12টি গ্রাম প্লাবিত হয়েছে। ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের 6টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 2টি বাঁধ ভাঙার কারণে আমার ইউনিয়নে 8টি গ্রামে পানি এ পর্যন্ত প্রবেশ করছে। ঘরের ভিতরে থাকতে বালি বাচ্চা নিয়ে কোথায় থাকি, রাস্তাতে আসছি, রাস্তাও তো যাবা নাকি চলি। উজানের ঢলে লালমনিরহাটের মহেশখোঁচা গোবর্ধন 2 নম্বর স্পার বাঁধের সংযোগস্থলে ধস দেখা দিয়েছে। জিও ব্যাগ ফেলে ধস ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। পানিতে তলিয়ে গেছে প্রায় 1000 হেক্টর ফসলি জমি। ঘরের উপরে বিছনার উপর দিয়ে পানি যাচ্ছে। গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট সহ সব নদ নদীর পানি বিপদসীমার উপরে। সাগহাটা ও ফুলছড়ি উপজেলার অন্তত 23টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। 5 উপজেলার 126টি চরাঞ্চলের 66,000 পরিবার পানিবন্দী। সিরাজগঞ্জ শহরের হার্ড পয়েন্টে যমুনার পানি বেড়ে বিপদসীমার 61 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মৌলিবাড়ি, চর সয়দাবাদ, দুখিয়াবাড়ি, খাস বড়শিমুল, চর গাছাবাড়ি ও পঞ্চসানা গ্রামের বাড়িঘরে পানি ঢুকেছে। বেড়েছে নদী ভাঙনও। জলাইছে পোলাপান নিয়ে বাসায় থাকা যায় না, বাড়িতে লগা জল, এখন কিভাবে থাকি আশ্রয় নিচ্ছি। টাঙ্গাইলে সবকটি নদীর পানি হু হু করে বাড়ছে। ঝিনাই নদীর পানি বিপদসীমার 92 সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্র ও যমুনার পানি 28 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। জেলার ভুয়াপুর, কালিহাতী ও সদর উপজেলার চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রবল স্রোতে ভুয়াপুরের ভালকুটিয়া কাঁচা সড়ক ভেঙে গেছে। এদিকে সিলেটে প্রতিদিনই কমছে সুরমা, কুশিয়ারা সহ সব নদ নদীর পানি। তবে কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে এখনও পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কাটেনি পানিবন্দী মানুষের দুর্দশা। সমর ইসলাম, একুশে টেলিভিশন। এদিকে চলমান বন্যায় দেশের 18টি জেলায় প্রায় 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, বানভাসী মানুষের পাশে রয়েছে সরকার। সমস্ত জেলা প্রশাসকরা যেখানে যেখানে বন্যা হয়েছে শতভাগ আশ্বস্ত করেছে যে প্রত্যেক জায়গায় পর্যাপ্ত মজুদ আছে এবং যাকে যেখানে সহায়তা করার দরকার তারা করতেছে। এদিকে আশ্বাসের বেড়াজালে আটকে আছে ফেনীর মুহুরী ও কুহুয়া নদীর টেকসই বেড়ি বাঁধ নির্মাণ। প্রায় প্রতি বছরই বাঁধ ভেঙে সৃষ্ট বন্যায় নিঃস্ব হচ্ছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার সাধারণ মানুষ। তবে বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। শিগগিরই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চান এলাকাবাসী। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। 2004 সালে 137 কোটি টাকা ব্যয়ে ফেনীর উত্তরে মুহুরী, কহুয়া ও সিলুনিয়া নদীর দুপাশে বাঁধ নির্মাণ কাজ শুরু হয়। 122 কিলোমিটার মাটির এই বাঁধের কাজ শেষ হয় 2011 সালে। কিন্তু প্রায় প্রতি বর্ষায় উজান থেকে আসা পাহাড়ি ঢলে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি পানি আসায় বাঁধের বিভিন্ন স্থানে ভেঙে সৃষ্টি হয় বন্যা। পানিতে ভেসে যায় রাস্তাঘাট, বাড়িঘর, ফসলি জমি ও মাছের ঘের।
ভুক্তভোগীদের অভিযোগ, বাঁধ ভেঙে গেলে মেরামতের নামে বড় অঙ্কের বরাদ্দ পায় পানি উন্নয়ন বোর্ড, কিন্তু ঠিকাদার আর অসাধু কর্মকর্তাদের যোগসাজশে নিম্নমানের কাজ হওয়ায় ভাঙন বন্ধ হয় না। মানে এক খাড়ে বেগুন আসছিলাম, খাড়ে কেন এখন তুলে দিই নাতিনেরা 3-4 জন। বাংলা ভাঙ্গি আমাদের ঘর বাড়ি সব নিয়ে গেছে, ধান চাল দেখছি ফান্ডিল আমরা কিছুই ধরে দেখতে পারিনি। খানার পানি, আসবাবপত্র, আমাদের ঘরের জিনিসপত্র সব কিছু নিয়ে গেছে। 3-4-5 দিন পানির তলে ছিল, এটাও নষ্ট হয়ে গেছে। এখন আর ক্ষেত কিভাবে করা যাবে বলতে পারতেছি না। জেলা কৃষি বিভাগের তথ্য মতে মুহুরী নদীর তীররক্ষা বাঁধ ভেঙে গত 14 বছরে ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। আউশ এবং আমন ফসলে আধুনিক প্রযুক্তিগুলো বাস্তবায়ন করার অনেক সমস্যা হয়, সময়মতো রোপণ আবাদ করা যায় না। টেকসই বাঁধ নির্মাণ, ভূমি অধিগ্রহণ, নদী খনন এবং বাঁকাস্থান সোজা করা সহ 731 কোটি টাকার প্রকল্প তৈরির কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আগামী বর্ষার আগেই কাজ শুরুর আশ্বাস পানি সম্পদ প্রতিমন্ত্রীর। IWM, রিভার রিসার্চ ইনস্টিটিউট আর CGIS, তো এই 3 সংস্থা মিলে এখানকার ফিজিবিলিটি স্টাডিটা করছে। তো আশা করা যাচ্ছে যে ওরা জুনের ভিতরে তারা ফাইনাল রিপোর্টটা সাবমিট করবে। আমরা চিফ ইঞ্জিনিয়ারকে বলেছি যে ডিপিপি প্রণয়ন করতে আগামী 2 মাসের ভিতরে আমরা এটা একটিকে উঠানোর চেষ্টা করব। সহায় সম্পদ রক্ষা ও জনদুর্ভোগ বিবেচনায় দ্রুত প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় ফেনীবাসী। সমর ইসলাম, 21 টেলিভিশন। আবারও সংবাদ বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি তলানিতে, ডলার সংকটকেই দুষছেন ব্যবসায়ীরা। ফ্রান্সে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ, চ্যালেঞ্জের মুখে ইমানুয়েল ম্যাক্রো ও বামপন্থী দলগুলো। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য তলানিতে ঠেকেছে। আগে দৈনিক 250 ট্রাক পণ্যে আমদানি হলেও সে সংখ্যা নেমে এসেছে 30-এ। আমদানিকারকরা জানান ডলার সংকট সহ নানা জটিলতায় আমদানি কমেছে। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। মোট চাহিদার বেশিরভাগ পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য আমদানি হয় দেশের দ্বিতীয় বৃহত্তর হিলি স্থলবন্দর দিয়ে। আগে প্রতিদিন এই বন্দর দিয়ে পাথর, চাল, পেঁয়াজ সহ বিভিন্ন পণ্যবাহী 2 থেকে 250 ট্রাক প্রবেশ করত। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকার ও বন্দরে কর্মরত শ্রমিকদের পদচারণায় মুখর থাকত পুরো বন্দর এলাকা। এখন আমদানি রপ্তানি বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। ডলার সংকট, চাহিদা মাফিক এলসি না পাওয়া এবং দেশের চেয়ে ভারতে দাম বেশি হওয়ায় পণ্য আমদানির পরিমাণ কমেছে। বন্দরের সড়কগুলো খারাপ হওয়ায় আগ্রহ কমেছে আমদানিকারকদের। এতে বন্দরে কর্মরত 500 শ্রমিক সহ C&F এজেন্ট, কাস্টমস কর্মকর্তারা প্রায় অলস সময় পার করছেন। আমরা অনেক কষ্টেই আছি, কাজ কাম অনেক কমে গেছে। কোনোদিন একটা গাড়ি পাচ্ছি, কোনোদিন পাচ্ছি না, এই ধরনের ঘটনা ঘটেছে। এলসি না করতে পারার কারণেই আমাদের এখানে ব্যবসা বাণিজ্য কমে গেছে। এখানে একটা কাঁচামালের ব্যাপক একটি হাব ছিল, সেই কাঁচামালগুলো যেমন পেঁয়াজ সহ অন্যান্য কাঁচামালগুলো, তো হঠাৎ করে ভারতের থেকে পেঁয়াজ এক্সপোর্ট তারা বন্ধ করে দিয়েছিল। আমদানি কমায় বন্দরের ব্যয়ভার চালানো কঠিন হয়ে পড়েছে বলে জানান কর্মকর্তারা। 500 লেবার আছে, এর ভিতরে এখন 300 বোধহয় যাওয়া আসা করে, তারা মানবিক জীবনযাপন করতেছে। এবং পানামা হিলি স্থলবন্দরের যে দৈনন্দিন যে অবকাঠামো ব্যয়, পানামা হিলি স্থলবন্দরের যে ব্যাংক রিং, ইট কল রিং, এইগুলো পরিশোধ করে পানামা হিলি স্থলবন্দরের যে কর্মকর্তা কর্মচারীদের বেতন দেবে, সে বেতন তার সক্ষমতা পানামা হিলি স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালকের হাতে এখন আর নেই। 2022-23 অর্থ বছরে 12,97,000 টন পণ্য আমদানি হলেও 2023-24 অর্থ বছরের 11 মাসে হিলি বন্দর দিয়ে আমদানি হয়েছে মাত্র 6,25,000 টন পণ্য। সমর ইসলাম, 21 টেলিভিশন। এ পর্যায়ে বাণিজ্য সংবাদ। হয়ে গেল পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানির 28তম বার্ষিক সাধারণ সভা। কোম্পানির চেয়ারম্যান সৈয়দ নাসিম মঞ্জুর সভাপতিত্বে ভার্চুয়াল সভায় অংশ নেন পরিচালক তপন চৌধুরী, আলমগীর শামসুল আলামিন, সিলভানা শিকদার, সঞ্চিয়া চৌধুরী, পারভিন আক্তার, রোজিনা আফরোজ, শফিকুল ইসলাম খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম, জাকির আহমেদ খান এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার আহসান। আরও ছিলেন কোম্পানির সচিব SM মিজানুর রহমান সহ শেয়ার হোল্ডাররা।
হয়ে গেল ইসলামী ব্যাংকের চট্টগ্রাম নর্থ জোন ও সাউথ জোনের খাতুনগঞ্জ ও আগ্রাবাদ কর্পোরেট শাখার অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন। চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মুনিরুল মওলা। বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিফতা উদ্দিন ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রফিকুল ইসলাম। আরও ছিলেন চট্টগ্রাম সাউথ জোন প্রধান মিয়া মোহাম্মদ বরকতুল্লাহ, নর্থ জোন প্রধান নুরুল হোসেন কাউসার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুল নাসের সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আন্তর্জাতিক খবর। ফ্রান্সের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে চলছে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ। প্রথম দফার ভোটে কট্টর ডানপন্থীদের কাছে হারের পর এ দফায়ও চ্যালেঞ্জের মুখে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বামপন্থীদের দল। বাংলাদেশ সময় দুপুর 12টায় শুরু হয় ভোট গ্রহণ, চলবে রাত 12টা পর্যন্ত। রাত 9টা পর্যন্ত ভোট পড়েছে 60%। এই পর্বে নিজ কেন্দ্রে ভোট দেন ম্যাক্রো। প্রথম পর্বে 76 প্রার্থী তাদের আসন নিশ্চিত করেন। এর মধ্যে 39 জনই মেরিন লে পেনের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি আরএনের। তারা ভোট পেয়েছেন 34% আর 29% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট। তৃতীয় স্থানে থাকা ম্যাক্রোর দল পেয়েছে 20% ভোট। দ্বিতীয় পর্বে ডানপন্থীদের ঠেকাতে সমঝোতা করেছেন মধ্য বামপন্থীদের 200 প্রার্থী। ফ্রান্সে 577 আসনের পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রয়োজন 289 আসনে জয়। বিশ্লেষকরা মনে করছেন কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না। ঝুলন্ত পার্লামেন্টের দিকে এগোতে হবে এই দেশটিকে। যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যে জন্মদিনের অনুষ্ঠানে বন্দুকধারীর এলোপাতারি গুলিতে 4 জন নিহত হয়েছেন। এই সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও 3 জন। কেন্টাকিতে স্থানীয় সময় শনিবার সকালে একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে ওই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ বলছে হামলার পর সন্দেহভাজন হামলাকারীকে একটি প্রাইভেট কারে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে হামলাকারী আত্মহত্যা করেছেন। আহত 3 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক। সন্দেহভাজন হামলাকারীর পরিচয় আংশিক প্রকাশ করেছে পুলিশ। হামলাকারীকে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হিসেবে উল্লেখ করলেও তার ছবি বা বিস্তারিত কিছু জানানো হয়নি। 9 দলের অংশগ্রহণে পল্টনের কাবাডি স্টেডিয়ামে চলছে সিনিয়র সার্ভিসেস কাবাডি টুর্নামেন্ট। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী। ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষকতা প্রতিষ্ঠান স্বপ্নভূমি প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিলন হাসান। উদ্বোধনী দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় বিমান বাহিনী ও বিজিবি। দ্বিতীয় ম্যাচে নৌবাহিনীর বিপক্ষে লড়ে আনসার ভিডিপি। টাইব্রেকারে হেরে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল ব্রাজিল। 4-2 ব্যবধানে জিতে শেষ 4-এ উরুগুয়ে। নির্ধারিত সময়ের খেলা ছিল গোলশূন্য ড্র। অন্য ম্যাচে পানামাকে 5-0 গোলে উড়িয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে কলম্বিয়া। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কোটা আন্দোলনের যৌক্তিকতা নেই বললেন প্রধানমন্ত্রী। বিএনপি জামায়াতকে নিয়ে সতর্ক থাকার আহ্বান। 10 জুলাই শেখ হাসিনা শি জিনপিং বৈঠক, গেম চেঞ্জার সফরে 20 সমঝোতা স্মারক সই। মতিউর দেশেই আছেন জানালেন দুদক আইনজীবী। বেনজিরের দুর্নীতির অনুসন্ধান শেষ পর্যায়ে। শিক্ষকদের আন্দোলনে অচল উচ্চ শিক্ষাঙ্গন, শিক্ষার্থীদের বাংলা ব্লকেডে ভোগান্তিতে মানুষ। পদ্মায় জেগে ওঠা চর নিয়ে শঙ্কা নেই, নদী শাসনের স্বতন্ত্র প্রযুক্তি, বর্ষার আগে পরে জরিপ ও সংস্কার। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।